আপনি খালি কথা কথা দাম বাড়ায় বসে থাকবেন কি কারণে? আপনি ধরেন আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, এলপিজি কার্ডও দিচ্ছেন, ফাইন, আমার এটা নিয়ে দ্বিমত নাই, ভালো। দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা কিন্তু রাষ্ট্রের যে আমি মানে রাষ্ট্রের আমি কি গাইডলাইন দিচ্ছি, রাষ্ট্রকে নিচ্ছি কোথায়, ইট ইজ নট দ্যাট। এটার জন্য দরকার আপনার ফরেন পলিসি, এটার জন্য দরকার আপনার অর্থনীতি। আপনি কোথায় দিচ্ছেন এগুলা? এখন পর্যন্ত আপনি দিচ্ছেন, আপনি কল্পনা করেন না যে সবাইরে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ওনার বাসায় একটা ফ্যামিলি কার্ড আছে, তর্কের খাতির বলছি, একটা ফ্যামিলি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, একটা কৃষি কার্ড, তারপরে একটা এলপিজি কার্ড, সব পাইয়ে উনি মাসে 10,000 টাকা পাই। তর্কের খাতিরে ধরে নিলাম এই পুরা দেশে 18 কোটি লোক ডেইলি মাসে 10,000 টাকা পায়। হোয়াট ইজ দি ইউজ অফ ইট? আপনি কি এদের লোকগুলোর ফাংশন কি তাইলে? আপনি 2,500 টাকার একটা ফ্যামিলি কার্ড মনে করেন 100 লোকেরও যদি দেন তাহলে কত হয়? 2.5 লাখ টাকা 100 জনরে যদি দেন। অথচ আপনি 100 লোকের কার্ডটার পয়সা দিয়ে যদি একটা লোকের বিদেশে পাঠান, যে এই ফ্যামিলি অর্থনৈতিক কষ্টে আছে, তাকে আপনি বিদেশে পাঠানোর চেষ্টা করি, আমার ফরেন মিনিস্টার যাক, আমার ম্যান পাওয়ার মিনিস্টার বহির্বিশ্বে গিয়ে বলুক যে দক্ষ লোক চাই, নাইলে আপনি ট্রেন আপ করেন, ইলেকট্রিশিয়ান বানান, ওয়েল্ডার বানাইয়া ওই 2,500 টাকা করে না দিয়ে আপনি 100 লোকের কার্ডের পয়সা দিয়ে একটা ফ্যামিলির একটা ছেলেকে বহির্বিশ্বে পাঠিয়ে দেন, ফরেন রেমিটেন্স আসবে, ওই ফ্যামিলিটা দাঁড়ায় যাবে। দ্যাট এটা পরিকল্পনা হতে পারে, এগুলা কোনো পরিকল্পনা নয়। কি পরিকল্পনা? আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কি হবে এই ফ্যামিলি কার্ড? এটা হতে পারে যে আপনার লোকের এই ফ্যামিলি কার্ড কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, সেটা, এটা তো কর্মসংস্থান নয়, এটা তো আপনি বেকার বানাচ্ছেন, মানুষ অলস হচ্ছে। অফকোর্স। আর 2,500 টাকা কোনো টাকা নয়, আপনি খালি মুখে মুখে বলবেন দিবেন, কি হবে? কি এতে কি হবে? বরং আপনি একটা ফ্যামিলি 100 কার্ডের বদলে একটা ছেলেকে পাঠান, 100 কার্ডের বদলে একটা মেয়েকে নার্সের ট্রেনিং দিয়ে পাঠান, আপনি ওই ফ্যামিলিটা দাঁড়িয়ে যাবে, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান পা ধরেন গিয়ে মানুষের। আমরা জানি আমাদের যে প্রতিশ্রুতি, 2 ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশে দেওয়া হয় আমাদের মতো দেশের। একটা হইলো ইন্টারনাল প্রতিশ্রুতি, যেটা আমি বললাম, এই যে গণভোট, এইসব কিন্তু সব প্রতিশ্রুতির অংশ। আপনি ডিনাই করে বসে আছেন কারণ আপনার 2/3 মেজরিটি আছে। আপনি সংবিধান সংশোধন কমিটি বানান, আমি তো মনে করি কোনো প্রয়োজন নাই, ইউজ নাই। এইবার আসেন এক্সটার্নাল। আপনার এক্সটার্নাল কমিটমেন্ট থাকে অলিখিত। আমাদের আজকের এই প্রধানমন্ত্রী যিনি, তিনি আসায় কিন্তু বলছিলেন আমার আসাটা আমার একার ইচ্ছা নয়। তারপরে কি, তার মানে একটা জায়গায় আসছেন, ওই যে আসার মতো গ্রাউন্ড তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। তার মানে কি, এই যে একার ইচ্ছা ছিল না, কার কার ইচ্ছা ছিল? এখন আপনি ইন্টারনাল, আপনি যা খুশি তাই করেন, কারণ সমস্ত ক্ষমতা আপনার কাছে, 2/3 মেজরিটি আপনার কাছে। সুতরাং আপনি ধরে নিলাম আপনি দমায় রাখতে পারবেন ইন্টারনাল। বাট এক্সটার্নাল, ইতিমধ্যে তো আমরা দেখতেছি অনেক কিছু শুরু হয়েছে। এক্সটার্নাল 3টা ফ্যাক্টর, চায়না, ইন্ডিয়া, ভারত। চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া, 3টা জায়গায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। ভেরি টাফ। আমি এই ডিটেলস আমি যাচ্ছি না। দ্যাট ইজ এক্সটার্নাল প্রতিশ্রুতিও থাকে। আবার যদি উল্টা দিকে আসেন, আমরা আপনার কি মনে আছে যে শেখ হাসিনা যখন লাস্ট চায়না ভিজিট করলেন, তার 4 দিন বা 5 দিনের সফর ছিল, সে 3.5 দিনের মাথায় চলে আসছে 1.5 দিনের সফর। পৃথিবীতেই নজির নাই। কেন নাই? যে আপনি প্লেন থেকে গিয়ে একটা দেশে নামবেন, ওই নামার পর আবার প্লেনে উঠবেন ফেরার জন্য, তার ভিতর সমস্ত টাইমটা, সমস্ত স্লটগুলা ভাগ করা, সেটা ভাগ করে যাওয়ার পর যখন আপনি 1.5 দিন আগে চলে আসছেন, তার মানে শি ওয়াজ রিফিউজড বাই চায়না। আজকে কিন্তু আমরা পত্রিকান্তরে যা দেখি এবং ভাবভঙ্গি যা দেখি, তাতে কিন্তু অলরেডি মনে হয় যে আমরা কোথায় ভিজিট করবো আগে, সেই প্রশ্ন অলরেডি আসছে। দ্যাট মে বি এ টার্নিং পয়েন্ট। ইন্টারনালি ভাই আমার চাকরি তাই বুঝান, এক্সটার্নালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো সিভিয়ার কনসিকুয়েন্স ইজ কামিং ফর ইউ। সো আপনার ইন্টারনাল পিস সবচেয়ে বড় দরকার। আপনি ভিতরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, আপনার নিজের ফ্যামিলি লাইফও তো লিড করেন, ঘরে জ্বালা বাইরে জ্বালা, তাহলে কি হয়? আমরা যে আলোচনাগুলো করতেছি, প্রতিশ্রুতি রাখবে, মাত্র 3 মাস হইতেছে, এটা প্রতিশ্রুতি ভঙ্গ না বলতে পারেন রাজনৈতিক কৌশল। হ্যাঁ, তো ভাইয়ের তো খেয়াল আছে, ইউনূস সাহেব টেক ওভার করার পর 3 মাস হয়েছে এই সরকারের, মনে করেন কোনো আন্দোলন নাই। আর ইউনূস সাহেব 3 দিনের পর থেকেই আন্দোলন ফেস করছে। এই ভাইরা কিন্তু কেউ এই কথাটা বলে নাই যে একটা সরকার পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বিচারপতি পালায়ে গেছে, বাইতুল মালের খতিব পালায়ে গেছে, ব্যাংকের গভর্নর পালায়ে গেছে। একটা বার কারো মুখ থেকে বের হয় নাই
যে না এই সরকারকে আমরা একটু স্বস্তি দেই, প্রতিদিন আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আন্দোলনের রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। কারা করছে, কোন দল করছে সেটা আমি জানি না, রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। আমি আবারও বলছি, কারণ কোনো ব্যক্তি যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদের দ্বারা আন্দোলন হয় না, ইন্ডিভিজুয়াল আন্দোলন করে না। তাহলে ওই যে আন্দোলনগুলো হয়েছিল তারা কারা, কে করাইছিল সেই আন্দোলন? আর আজকে আপনারা বলতেছেন আপনি তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, 2/3 মেজরিটি আসছেন, ফ্রম ডে ওয়ান আপনার কর্মকাণ্ড শুরু হবে। আপনার আবার টাইম কিসের? আপনি গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি এসে সামরিক সরকারের মতো প্রশাসক বসাই দিছেন। কারণটা কি? আপনি ভীতু, আপনি মাঠে আপনি ভোট পাচ্ছেন না এই ধরনের আমার কাছে মনে হয়। সেজন্য কি আপনি মাঠ অকুপাই করলেন? তাহলে প্রশাসক আপনি দেন, ট্রেডিশনালি আমরা দেখছি প্রশাসক দেয় আমলাদের থেকে। এই আমলা তখন আপনাদের অধীনস্থ, কারণ সবসময় আমলা প্রশাসনের অধীনস্থ থাকে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের প্রশাসকই দিতে হইল। আপনি যদি কি হিসাবে দিবেন, আসনের ভিত্তিতে দিলেও তো বিরোধী দল পায়, হ্যাঁ পায় না, আসন ভিত্তিতেই দেন, ভোটের অনুপাতে না দিলেন, আসন ভিত্তিতে দিলেন। 16 আনা আপনার লোক প্রশাসক নিয়োগ করে দিলেন, বিকজ 2/3 মেজরিটি। এই 2/3 মেজরিটি কিন্তু সবসময় সব সরকারের ছিল। প্রতিটা সরকার, বাংলাদেশে 3টা সরকার পরীক্ষিত, যারা 3টাই স্বৈরাচার। কেন? এটা কিন্তু আমি আর সেলিম ভাই বলি নাই, কে বলছে? এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় থাকে, তাকে যখন সরে দেওয়ার জন্য একটা আন্দোলন হইল 3 দলের, এই জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, তখন কি বলছিল? এরশাদ স্বৈরাচার, এরশাদ ফ্যাসিস্ট। ওই ভাই আন্দোলন করছে, জিজ্ঞেস করেন। তাহলে এরশাদের স্বৈরাচার কি বলছে? এই দেশের লোক, রাজনীতিবিদরা। তারপর এরশাদ চলে গেল, বেগম জিয়া ক্ষমতায় আসলেন। তা সেও এক সময় যখন কেয়ারটেকারের দাবিতে ওই যে ফেব্রুয়ারির নির্বাচন সব কিছু মিলে তাকেও আমরা ফ্যাসিস্টই বানাইলাম, গেল দ্বিতীয় ফ্যাসিস্ট বা দ্বিতীয় স্বৈরাচার। তারপরে আসেন শেখ হাসিনা, যখন 2008-এর পরে ক্ষমতা নিল, একটা সময় 10 বছর তারা আন্দোলন করছে, তারপরে ছাত্র জনতার সবাই মিলে তারা সরাইছে স্বৈরাচার হিসাবে। তার মানে আলটিমেটলি যে 3টা দল ক্ষমতায় ছিল তারা সবসময়ই স্বৈরাচার ছিল, এবং প্রত্যেকেই 2/3 মেজরিটির মালিক ছিল। 2/3 মেজরিটি আপনাকে স্বৈরাচার বানাবেই, এই কারণে আমি বলছি। এবং যখন বিরোধী দলে ছিল, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিছে, ক্ষমতা আসার পর গণতন্ত্রকে ভুলে গেছে। অফকোর্স, আর গণতন্ত্রে ভুলে গেছেন বলেই তো আপনি স্বৈর শাসকের মতো আপনি প্রশাসক নিয়োগ করলেন। এগুলো তো কোনো নির্বাচিত সরকারের কাজ না। আপনি নির্বাচন দিতে থাকেন না পরপর, সমস্যাটা কোথায়? দেন নাই তো আপনি। এইবার আসেন আরেকটা কথা ভাই বললেন, প্রতিশ্রুতি, এই যে অফিসিয়াল টাইম মেনটেন হইতেছে, ট্রাফিক জ্যাম, ম্যানেজারিয়াল জব। আমি আবারও বলছি, দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা রাজনৈতিক দর্শন নয়, পলিসি ম্যাটার নয়। পলিসি ম্যাটার যেগুলো আমি আগে বলছি, আপনার অর্থনৈতিক পলিসি, আপনার ফিনান্সিয়াল পলিসি, আপনার কি বলে এই যে কর্মসংস্থানের পলিসি, এইগুলো হলো পলিসি। এইবার আসেন রাষ্ট্রদর্শন। এইবার আসেন আপনি সুশাসনের কথা বলছেন। যেখানে রাজনীতিবিদ যখন ক্ষমতায় যায় তারা হলো পলিসি মেকার, আর প্রশাসনের কাজ হলো সেটা বাস্তবায়ন করা। প্রশাসন সেটা বাস্তবায়ন করবে। আপনি যান প্রত্যেকটা মন্ত্রণালয়ে, আমি তো মন্ত্রী হই নাই, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সব মন্ত্রী কি সবচেয়ে বেশি অ্যাডভাইস করে আমলারা, এবং ফাইনালি গাইডেড বাই আমলা হয়ে যায়। তারা, এটা তো আগেও আমরা দেখেছি, সেই একই প্রথা এখন রয়েছে। সেই একই ধারায় যাব কেন? আচ্ছা, কেন যাইতে হয়? যে সিদ্ধান্তগুলা গ্রহণ করে, পলিসি ম্যাটার হিসেবে যেগুলাকে নেয়, সেগুলা কোনো গ্রহণযোগ্য পলিসি নয়, তাই তারা ওই প্রিভিলেজটা পায়। আপনি দেখেন তো, এরশাদ সরকারের পতন হওয়ার পর রাজনীতিবিদরা ডাস্টবিনে চলে গেছে, আমলারা বহাল তবিয়তে আছে। বেগম খালেদা জিয়া যখন চলে গেলেন, 1/11 আসলো, আমলারা বহাল তবিয়তে আছে। শেখ হাসিনা চলে গেল, আমলারা বহাল তবিয়তে আছে। এবং আমলাদেরকে সেভ করার জন্য আমরা কাজ করেছি। আমরা 200 আন্দোলন করেছি ইউনূস সরকারের বিরুদ্ধে, একটা রায় দিয়ে চলে গেছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আই এম টেলিং অ্যাবাউট দ্য সিনারিও। আবার সংবিধান দেখেন, আপনি সংবিধানের দোহাই দিতেছেন। ভাই বলল নির্বাচনটাই তো সংবিধান মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন বারবার রিপিট করছি। 8 মাস আগে যেটা বলছি আমি, সেটা এখনো চলমান। সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। আপনি দিচ্ছেন ফেব্রুয়ারি, 18 মাস পরে এসে ফেব্রুয়ারি 26-এ। সংবিধানে কোথাও লেখা থেকে যদি দেখাইতে পারেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সংবিধানের হিসাব মোতাবেক, আমি ভাই টকশোতে আর কোনোদিন আসবো না। তাহলে আপনি করলেন কি? আপনি তো সংবিধানের বাইরে থেকে সংবিধানের দোহাই দিচ্ছেন। আপনি নিজে আইন মানতেছেন না। সংবিধানে বলা হয়েছে জাতির কি রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক
বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধু না, জি আমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে বইতে লেখা আছে। সেখানে চুপ্পু সাহেব গিয়ে পড়লেন পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, ঘোষক বলেন জিয়াউর রহমান সাহেবকে। পরে দেখলাম ওনাদের মতো দায়িত্বশীল অনেক সাংসদ বলছেন এটাই তো আমাদের সাকসেস, তাকে দিয়ে বলাইছি, তাকে দিয়ে বলাইতে পারছি। আরে এবার তো পুলিশের রিমান্ডে নিয়েও বাপ ডাকায়, বল আমি তোর বাপ, তাই বলবে। তার মানে কি উনি রিমান্ডে আছেন? অথচ উনি যদি রিমান্ডে এই সরকারের সময় থাইকে থাকেন, কেন বলা হয় ইউনূস সাহেবের সময় উনি চিকিৎসার জন্য যাইতে পারেন নাই সিঙ্গাপুর? উনি বাইপাস সার্জারি করলেন সিঙ্গাপুর, এখন চিকিৎসা চেক আপ করতে গেলেন লন্ডন। একটার সাথে আরেকটা মেলে? এই জন্য আমি বলছি, জি। আমরা যদি সংস্কার করতে না পারি, আলটিমেটলি এই যে সংস্কার কথা যেটা আসলো, সংস্কার আপনি যখনই করতে চাইবেন তখনই আপনাকে সেই ওত নেওয়ার কথা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আপনি সংশোধন করবেন, আল্লাহর দোহাই কেউ সময় নষ্ট করেন না। পার্লামেন্ট খুব এক্সপেন্সিভ, আমাদের পার্লামেন্ট লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিটে। আপনারা যা খুশি তাই পাশ করে ফেলেন। আমার আর সবচেয়ে বড় কথা হলো, আমি শেষ করে দিচ্ছি, জি, সংস্কার আমরা যদি একটা না বিরতি করতে নিতে পারেন, চাই, জি। সংস্কার যদি ফাইনালি না করতে পারেন, দেশ কিন্তু 5 আগস্টের উপরে বসে আছে এবং 5 আগস্টের দিকে আপনি ফেরত যাচ্ছেন। ওই সময় যেখানে ছিলেন সেইখানেই থাকতেছেন, দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। ইউনূস সাহেব এসে আগুনের উপরে দাঁড়াইছিল, আর আপনারা নির্বাচনের নামে মনে করছেন একটা লেয়ার পড়ছে, বাট ইনফ্যাক্ট আপনি আগুনের উপরে দাঁড়িয়ে আছেন। তুষ সরে গেলেই কিন্তু আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন। আমাদেরকে কিন্তু ফিল করতে হবে একটা নির্বাচিত সরকার আছে। আমি এই যে অধিবেশনটা শেষ হইলো, এর ফলাফল আমি বাস্তবে রিফ্লেক্ট করার মতো আমি কিছু পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় কি জানেন, যে আপনি যেটি সেলিম ভাই আরেকটি বলি যে ভাই, সেটি হচ্ছে সেলিম ভাই যেটি বললেন যে এটা প্যাকেজ ডিল ছিল, মানে যে সরকার ছিল তারও চলে যাওয়ার একটা পথ তৈরি হলো এই গণভোটের মধ্যে, তেমনটি বলছিলেন তিনি। সেটা তো বললামই যে সেটা তো তারা কৌশল দিচ্ছে, তারা এখন বলতেছে। আপনি তো ওগুলো সব মেনে আসছেন। আপনি গণভোটকে ডিনাই করা মানে হচ্ছেই আপনি 70% ভোটারকে সাথে প্রতারণা করা বা তাদের সাথে বিট্রে করা। একটা দেখেন, সবকিছু একটা কস্ট থাকে। এই কস্টটাকে যখন গুরুত্ব দেয়, না হইলে এমন আমেরিকান সোলজার যুদ্ধে যাইতে চায় নাই। কারণ কি? তারা কস্টটা খুঁজছে, যে কজ ইজ নট কারেক্ট, কজটা কারেক্ট নয়। তা আপনি যে এখন গণভোটটাকে মানতে চান না, জুলাই, এই কজটা কারেক্ট নয়। যদি এই কারেক্ট না হয় তাহলে মানুষ মানতে চাইবে না, আপনি হয়তো ঠেকায় রাখতে পারেন। তৃতীয় কথা হচ্ছে যে দাবি দেওয়া যে সরকারের সময় আসে না, তখন মনে হয় যে সেই সরকার কি আছে ফিল করে কিনা মানুষ। ইউনূস সরকার যে 18 মাস ছিল, যে দাবি দেওয়া নিয়ে মানুষ আসছিল, আপনি যেভাবেই লোক পাঠান বা যেভাবেই আসুক দাবি দেওয়া, এখন একটা নির্বাচিত সরকার কেউ দাবি দেওয়া নিয়ে আসতেছে না। কেন? আমার কাছে ফিলিংসটা এরকম যে আমরা কি এই জায়গায় আছি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো রুটিন ওয়ার্ক চলতেছে এবং সেইভাবে চলছে কিনা, এবং অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে মনে হয় কাণ্ডারিবিহীন কোনো শিপ বোধহয় রওনা দিছে, যে কোথায় গিয়ে ঠেকবে মনে হয় না। এবং সবশেষে বলে দিচ্ছি, যদি আপনি জনগণের প্রতিশ্রুতি বলেন, গণভোট না মানেন, জুলাই সনদ না মানেন, বিষয়টা থেমে গেছে বইলা আমার কাছে মনে হয় না। আপনাদেরকে মনে রাখতে হবে থার্ড ল অফ নিউটন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সব ঘটনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে,